কে আসছে এই অন্ধকার নির্জন রাতে? খেয়েও কেমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। ওই যে দেওয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি? আমি কিন্তু চিনেছি বাবু, আমার খুব ভয় করছে। এই রাত দুপুরে না এলেই পারতেন। আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস? এরা কারা? আহা, ভুলে যাচ্ছেন কেন? সন্ধেবেলায় এরাই তো আমাদের থানায় ডেকে আনলো। বেশ কয়েক বছর আগে বর্ষাকালে নদিয়া জেলায় প্রায় বাংলাদেশ বর্ডারের কাছে এক গ্রামে গিয়েছিলাম। উপলক্ষ ছিল বিয়ে বাড়ি, বন্ধুর বিয়ে। অফিস থেকে এত দূর বলে কেউ যেতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও ছিল, একেই বর্ষাকাল, তাও যাতায়াতের অসুবিধা। যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধা হয়নি। তার উপরে গ্রামে বিয়ে বাড়িতে লোকজনের আধিক্যের জন্য রাতে থাকার অসুবিধা হতেই পারে। তাই অনেকেই যাবে স্থির করেও রাজি হলো না শেষ পর্যন্ত। কিন্তু একেবারেই কেউ না গেলে কেমন খারাপ দেখায়। তাই আমি আর নিবেদন নামে একজন অফিস কলিগ চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেনে কৃষ্ণনগর। ভাবলাম কৃষ্ণনগর যখন যাচ্ছি তখন একবার মায়াপুর দর্শন করে নিলে কেমন হয়। তাই সকাল সকাল রওনা হয়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। মায়াপুর দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে রওনা হলাম পাথুরিয়াঘাটা। পাথুরিয়াঘাটার বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, তাও আবার আচমকা গিয়ে পাওয়া যায় না। এ তো রিক্সা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমরা যখন পাথুরিয়াঘাটার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধে হয়। আকাশ ঘন মেঘে ঢাকা। মেঘের মূর্তি এমন যে এই বুঝি বৃষ্টি নামে। তাই কি যে করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। নিবেদন বলল, এখনো ভেবে দেখ ভাই, যাবি কিনা। আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর এগিয়ে লাভ নেই। এমনিতেই নতুন জায়গা, রাস্তাঘাটে লোকজনও দেখছি না, সন্ধেও হয়ে আসছে। এখান থেকেই কেটে পড়ি চল, আর এগোলে দুর্ভোগের শেষ থাকবে না। কথাটা ঠিক। তবে কি সত্যি সত্যি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায়? তাই বললাম, তাতে কি, বর্ষাকালে বৃষ্টি তো হবেই, সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি না। এখন ভয়ে পিছলে কি করে হবে বলতো? অতএব আর দেরি না করে চল রওনা দিই। যাবি তো চল। একটা দোকানে শেষবারের মতো দুজন 2 কাপ চা খেয়ে আমরা পথ চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকোয়নি, তার উপর আকাশে এই মেঘের ঘনঘটা। কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখন শুরু হলো বৃষ্টিপাত। প্রথমে বড় বড় ফোঁটা, তারপরেই
মুষলধারায়। ছাতা মানল না। সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। নিবেদন বলল, আমরা বোধহয় 2 মাইল পথও আসিনি। এদিকে এখনো কত পথ যে বাকি, কি করে যাব রে ভাই? আমিও তখন চুপসে গেছি। বললাম, তাই তো রে, পাথুরিয়া ঘাটাতে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলেই হতো। এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে করকর করে বাজ পড়ার শব্দ। সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় 1 হাত দূরের পথও দেখা যাচ্ছে না। কালো কুটিল পথ যাকে বলে। পথে এমন কোনো জনমানুষ নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করতে পারি বা পথ নির্দেশ পাই। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একসময় মনে হলো আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। কে আসছে এই অন্ধকার নির্জন রাতে? খেয়েও কেমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। তখনই শুনতে পেলাম, এ পথে নতুন মনে হচ্ছে। নিবেদন বলল, হ্যাঁ, একেবারেই নতুন। আশা হচ্ছে কোথা থেকে? আমরা কলকাতা থেকে আসছি। যাওয়া হবে কোথায়? আমরা গ্রামের নাম বললাম। বলার সঙ্গে সঙ্গে একটা বজ্রপাত, সেই সঙ্গে বিদ্যুতের চমক। বিদ্যুতের ক্ষণপ্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে। কালো বর্ষাতিতে ঢাকা, দীর্ঘ, উন্নত, বলিষ্ঠ চেহারা। গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কেও হার মানায়। ভদ্রলোক বললেন, ওরে বাবা, ও তো অনেক দূর। এই দুর্যোগে যাবেন কি করে? নিবেদন বলল, তাই তো ভাবছি। পাথুরিয়া ঘাটা? বিয়ে বাড়ি বুঝি? আগে হ্যাঁ, আমাদের বন্ধুর বিয়ে। তা ওরা একটা গরুর গাড়ি ব্যবস্থা করে রাখেনি কেন? সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না। এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে? বিয়েটা কবে? আগামীকাল। তাহলে কাল ভোরে গেলেও চলবে। কিন্তু আজকে রাত্রিটা কাটাই কোথায় বলুন তো? ব্যবস্থা একটা করছি, এখন আসুন আমার সঙ্গে। আমি নিবেদনের দিকে তাকালাম, নিবেদন আমার দিকে। যা আছে কপালে, আর যখন এগোনো সম্ভব নয়, এখন এর আশ্রয় ছাড়া আমাদের কিছু উপায় নেই। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। এরপর বাঁধা রাস্তার ঢাল বেয়ে ছোট্ট একটি গ্রামে। মাটির দেওয়াল, খড়ের চাল, ঘন বসতির গ্রাম। গোয়ালে গরুর চোখ জ্বলছে। বৃষ্টিও চলছে সমানে। ভদ্রলোক একটি মাটির ঘরের দরজা খুলে
আমাদেরকে ঢুকতে দিলেন। তারপর বললেন, একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা হচ্ছে। আমরা ভিজে পোশাকেই কাদামাখা পানিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। তারপর অন্ধকারে হাতড়ে একটি তক্তপোষে তাতে পা ঝুলিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন, আর আসার নাম নেই। অনেক পরে ক্ষীণ একটা আলো দেখা গেল। মনে হলো লণ্ঠন দুলিয়ে কেউ আসছে। সত্যি তাই, টেকো মাথায় বেটে খাটো একজন লোক এক বালতি জল নিয়ে, একটা গামছা আর হেরিকেন নিয়ে সে ঘরে ঢুকল। লোকটি বলল, নিন, পা ধুয়ে ভালো করে বসুন, বাবু এখনই আসবেন। বলেই চলে গেল লোকটি। ঘরের সামনে একটা দাওয়া ছিল। আমরা সেখানে পা ধুয়ে কিড ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম। তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে তক্তপোষের বিছানায় বসলাম গুছিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটা আশ্রয় প্রত্যাশার বাইরে। অনেক পরে ভদ্রলোক এলেন, সেই সঙ্গে সেই লোকটিও। হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা। লোকটির হাতে চা। ভদ্রলোক বললেন, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই, কিছু মনে করবেন না। আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না, জোগাড় করতে দেরি হয়ে গেল। নিবেদন বলল, কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায়? কেন, ঘরেই ভাজা হলো। কুমড়ো, পোস্ত আর বেসন বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সব সময় মজুদ থাকে। যাক, জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন। আমরা বিনা বাক্য ব্যয়ে খেতে লাগলাম। ভদ্রলোক বললেন, আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধে হবে না। কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক, আপনাদের রওনা করিয়ে দেব। এই জনাই গরুর গাড়িতে করে এগিয়ে দেবে আপনাদের। নিবেদন বলল, তাহলে তো খুব ভালোই হবে। কথা বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা। এমন মিষ্টি কথার লোক, অথচ চেহারা দেখলে মনে হয় কি এমন রাশভারী। বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। ভদ্রলোক বললেন, বৃষ্টি কমলে আজ রাত্রেই পাঠাতাম আপনাদের, তবে কিনা এসব জায়গা তো ভালো নয়, তাই কাল ভোরেই যাবেন। নিবেদন বলল, ভরে যাওয়াই ভালো, কেননা আমার আবার ভূতের খুব ভয়। এই গ্রামের অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ এসে দেখা দেন, তাহলে তো আমি গেছি। ভদ্রলোক হেসে বললেন, ভূতে বিশ্বাস আপনি করেন? আমিও করি। আগে করতাম না, এখন করি। আর সেই জন্যই তো পথে ঘাটে যাতে কারুর পাল্লায় না পড়েন, তাই টেনে আনলাম এখানে। নিবেদন বলল, ঠিকই করেছেন, কিন্তু ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না, এখন করেন, এর মানেটা কি? সেরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল? ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন। তারপর বললেন, হয়েছিল বই কি। আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবে।
নিবেদন বলল, তবু শুনি না, এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প ভালোই লাগবে। ভদ্রলোক আমাদের দুজনের দিকেই একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেওয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি? এতক্ষণ লক্ষ্য করিনি। এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, একজন দারোগা। ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে। দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম, আরে তাই তো, তাই তো, এ তো এ তো আপনারই ছবি দেখছি। আপনারই ছবি দেখছি। হ্যাঁ, আমারই ছবি, তবে যৌবনের। আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার নাম কালীচরণ দত্ত। আমার গায়ের রং দেখে আমার মা এই নাম রেখেছিলেন। উঁচু লম্বা কালো পাহাড়ের মতন চেহারা। আমায় দেখলে অনেক খুনের আসামিরও বুকের রক্ত জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেক দিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের বলবো। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধেবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি। এমন সময় দুজন লোক এসে খবর দিল, ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দু ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনেই আত্মঘাতী হয়েছে। শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তি রক্ষার দায় এড়াতে পারে না। আদৌ এটা আত্মহত্যা না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে, তাই বা কে বলতে পারে। অতএব যেতেই হলো। এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন। বললেন, এই রাত দুপুরে কখনোই না। একে এই অঞ্চল ভালো নয়, তারপর আপনি পুলিশের লোক। কার মনে কি আছে কে জানে। আমি তার কথা না শুনেই রওনা দিলাম। পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম কালীচরণ। জল ভরা মেঘ আমি। কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রায় কোনো অসুবিধে হলো না। যাই হোক, গ্রামে পৌঁছতে রাত অনেক হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্তমাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুবই চেনা মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি। যাই হোক,
এই ধরনের লাশকে তো পোস্টমর্টম করতেই হবে। তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নাবিয়ে আরেকটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম। ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায়। ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে। এমন সময় জনা বলল, আমি কিন্তু চিনেছি বাবু, আমার খুব ভয় করছে। এই রাত দুপুরে না এলেই পারতেন। আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস? এরা কারা? আহা, ভুলে যাচ্ছেন কেন? সন্ধেবেলায় এরাই তো আমাদের থানায় ডেকে আনলো। এইবার মনে পড়েছে, সত্যি তো। কিন্তু এমন বিস্মরণ আমার কেন হলো? আমার মতন লোকেরও সিদ্ধারায় তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নাবার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বললাম, কি হলো? থামলে কেন? চালাও। একটু চা তেষ্টা পেয়েছে বাবু, গলাটা একটু ভিজিয়ে নি আর কি। এখানে চা কোথায় পাবে এই ফাঁকা মাঠে এত রাতে? ওইখানেই তো চা পাবো বাবু, ওই দেখুন। চেয়ে দেখলাম দূরের একটা চালা ঘরে টিম টিম করে আলো জ্বলছে। গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল, আপনারা একটু চা খাবেন নাকি বাবু? বললাম, না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণেই যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতন। দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সে গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না। এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। সে যাই হোক, ভয়ে আমার অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। তখন আমরা সবিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়। আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের উপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটোর চোখ জ্বলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! কালীচরণবাবু তাঁর গল্প এই পর্যন্ত বলেছেন। এমন সময় জনা এলো ভাতের থালা হাতে নিয়ে এবং বলল, থাক, ওসব গল্প আর নয়, এখন খেয়ে নিন দেখি, নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, কাল খুব ভোরে উঠতে হবে। বৃষ্টি তখন থেমে গেছে। আমরা কালীচরণবাবুকে বললাম। তারপর কালীচরণবাবু বললেন,
তারপর আর কি? নিন, খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায়। গল্প শুনে ভয় আমাদের যে পায়নি তা কিন্তু নয়, তবু কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। কালীচরণ বাবু বললেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। জনা আপনাদের পাহারায় থাকবে। কোনো প্রয়োজন হলে ডাকবেন। বাইরেটায় থাকবে ও। আমরা শুয়ে পড়লাম এবং সারাদিন ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের। কালীচরণ বাবুও এলেন। আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যের দিকে। ভোরের আলো যখন স্পষ্ট হয়ে আসছে, তখন একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল, এটুকু পথ এবার আপনাদের হেঁটেই যেতে হবে বাবু। ওই দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না। কেন যাবে না তা আমরা জানি। আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে আজও সে ভুলতে পারছে না। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম, বেশ তো, অসুবিধা থাকে যেও না, এইটুকু পথ হেঁটেই চলে যাব আমরা। কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি যে হলো সেইটুকু জানার দরকার ছিল যে। শুনলে ভয় পাবেন না তো? না, কাল রাতে কালীচরণ বাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম? সে রাতে আমরাও ওদের হাতে প্রাণ হারিয়েছিলাম। আমাদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। সর্বনাশ, এ কি শুনছি! কালীচরণ বাবু, জনা, এরা তাহলে কারা? আমরা নড়াচড়া হলে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন, তখন আর জনা নেই, গরুর গাড়ির কোনো চিহ্ন নেই। ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছিল তখন, না হলে ওই অন্ধকার গাছতলায় কি যে হতো কে জানে। এরপর আমরা নিরাপদেই গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে। বন্ধু তো বেজায় খুশি আমাদেরকে পেয়ে। তবে গত রাতের সেই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের, কেননা বললে ওদের সমস্ত আনন্দই মাটি হয়ে যেত।